প্রচলিত একটা কথা আছে যে রক্ত কখনো বেইমানি করে না। আবার আমরা যখনই কোনো দুর্ঘটনা দেখি, কোনো মানুষকে যদি চিহ্নিত করা না যায়, তখন আমরা একটা কথা শুনে থাকি, তার নাম হচ্ছে যে লোকটার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করলেই জানা যাবে যে সেই ব্যক্তিটিকে। অনেক সময় আমরা কোনো সন্তান কার সেটা নির্ধারণের জন্য কিন্তু আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কথাটা শুনে থাকি। আজকে আমরা বায়োমলিকিউলস বা জৈব অণুর চ্যাপ্টারে আমরা পৌঁছে গেছি নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে জানতে। গত ক্লাসগুলোতে আমরা কার্বোহাইড্রেট সম্বন্ধে জেনেছিলাম, প্রোটিন সম্বন্ধে জেনেছিলাম, ফ্যাট সম্বন্ধে জেনেছিলাম। তোমরা এখনও পর্যন্ত যদি সেই ক্লাসগুলো না করে থাকো অবশ্যই করে নিও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিডের স্পেশালভাবে যে আলোচনা আজকের ক্লাসে হবে সেটি হচ্ছে ডিএনএ। তো আমরা একটা কথা হামেশাই শুনে থাকি যে আমাদের এই বৈশিষ্ট্যগুলো, ফর এক্সাম্পল কোনো একটা সন্তান হওয়ার পরই কিন্তু বলা হয় যে এই সন্তানটি তার মায়ের মতো দেখতে হয়েছে, বা বলা হয় যে এই সন্তানটি তার মামার মতো দেখতে হয়েছে, এই সন্তানটি তার দাদুর মতো মুখ, এই সন্তানটির তার দিদা বা ঠাকুমায়ের মতো মুখ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ঘটনাগুলো কেন বলছি, বা এই কথাগুলো বলছি কেন, বা তারা সেই রকম দেখতে হচ্ছে কেন। তো এই সব কিছুর পিছনে প্রধান যে বস্তু বা ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে ডিএনএ। তো ডিএনএ কি সেটা জানার আগে আমরা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড। তো দেখো, কোনো একটা শব্দকে জানলেই আমরা কোনো একটা শব্দকে জানতে গেলে আমরা সেই শব্দটাকে যদি ভেঙে বিশ্লেষণ করি তাহলেই কিন্তু তার মানে বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে নিউক্লিক কোথা থেকে এসছে, আর অ্যাসিড কেন, তাহলে আমরা বুঝতে পারবো। তো নিউক্লিক কথাটি এসছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থেকে। অন্যদিকে অ্যাসিড কথাটা এসছে তার মানে এটা স্বাদে অম্ল, এটা একটা কন্ডিশন। অথবা বলতে পারি যে এর যে ধর্মটা সেটা অ্যাসিডিক ইন নেচার, সেই জন্য আমরা বলছি নিউক্লিক অ্যাসিড। কোনো একটা জীবের তার প্রধান জেনেটিক বস্তু হচ্ছে নিউক্লিক অ্যাসিড। জেনেটিক বস্তু মানে কোনো একটা জীব কীরকম দেখতে হবে, বা কোনো একটা জীব তার বংশ পরম্পরায় কীরকমভাবে তার বংশগতির বৈশিষ্ট্য বহন করবে সেটা নির্ধারণ করে বা নির্ধারিত হয় ডিএনএর উপর। একটু সোজা করে বলি, কোনো একটা বাবা মায়ের বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে কার মাধ্যমে? ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে। কোনো একটা জীবের বংশগত বৈশিষ্ট্য, সেটা কোনো রোগ হতে পারে, সেই রোগটা বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হচ্ছে প্রতিটা কোষের মধ্যে উপস্থিত একটি উপাদান যেটা সেই জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, এবং এই নিউক্লিক অ্যাসিড আবার বিভিন্ন রকমের হতে পারে। নিউক্লিক অ্যাসিড প্রধানত আমরা দু রকমের দেখতে পাই, একটিকে বলা হয় ডিএনএ, আর একটিকে বলা হয় আরএনএ। ডিএনএর পুরো কথা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। অন্যদিকে আরএনএ পুরো কথা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা জেনেটিক বস্তু হিসেবে আমরা দুটো উপাদান পেতে পারি, একটি হচ্ছে ডিএনএ, অপর একটি হচ্ছে আরএনএ। এবার সমস্ত জীবের ক্ষেত্রে যে জেনেটিক বস্তু ডিএনএ হবে তারও কোনো কথা নেই, আবার সমস্ত জীবের ক্ষেত্রে আরএনএ যে জেনেটিক বস্তু হবে তারও কোনো কথা নেই। সাধারণত ডিএনএ হচ্ছে সমস্ত উন্নত জীবের প্রধান রাসায়নিক বস্তু। সেটা মানুষ হতে পারে, যে কোনো প্রাণী, যে কোনো উদ্ভিদের আমরা প্রধান জেনেটিক বস্তু হিসেবে দেখতে পাবো কাকে? ডিএনএকে। অন্যদিকে আরএনএ নিয়ে আমি বিস্তারিত পরের ক্লাসে বলবো, এখানে শুধু জেনে রাখো আরএনএ জেনেটিক বস্তু হয় শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে। অর্থাৎ কিছু ভাইরাস রয়েছে যাদের প্রধান জেনেটিক বস্তু
আরএনএ। অধিকাংশ যে আরএনএ হিসেবে আমরা দেখতে পাই আমাদের দেহে সেগুলো হচ্ছে নন জেনেটিক আরএনএ, অর্থাৎ সেই সমস্ত আরএনএগুলো কিন্তু আমাদের বংশগতিতে কোনো ভূমিকা পালন করে না, সেগুলো স্পেশালি কিছু প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। আজকের এই ক্লাসে আমরা ফুল ফোকাস দেব ডিএনএর উপর। তো ফার্স্ট, হোয়াট ইজ ডিএনএ? তো দেখো, ডিএনএ আমরা বলতে কি বুঝি না, ডিএনএ হচ্ছে একটা জেনেটিক বস্তু, বা আমরা বলতে পারি ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড। সেটা আমি আগেই বললাম যে ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড যেটা আমাদের প্রতিটা কোষে রয়েছে, অর্থাৎ কোনো একটা সজীব কোষের সজীব কোষের একটা প্রধান উপাদান, যেটা বংশ পরম্পরায় তার কোনো বৈশিষ্ট্যকে সঞ্চারিত করে। বংশ পরম্পরা মানে তোমার বাবা মায়ের বৈশিষ্ট্য তোমার দেহে এসছে, তোমার বৈশিষ্ট্য বা তোমার সন্তান সন্ততি দিয়ে যাবে, এরকম জেনারেশনের পর জেনারেশন বংশ পরম্পরায় কোনো একটা বৈশিষ্ট্য যদি সঞ্চারিত হয় তখন সেই ঘটনাটাকে আমরা বলি বংশগতি। এবং এই বংশগতিতে প্রধান ভূমিকা পালন করে কে? ডিএনএ। তো ফার্স্ট আমরা একটু ডিএনএ সম্বন্ধে একটু কাটাছেঁড়া বিশ্লেষণ করে নিই। দেখো, ডিএনএতে আমরা যে কথাটা পাচ্ছি সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা কি বলছি? পুনরায় একবার বলছি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো, নিউক্লিক অ্যাসিড পড়তে গিয়ে আমরা পড়েছি যে সেখানে অ্যাসিড কেন বলছি, কোনো একটা পার্টিকুলার অ্যাসিডিক ধর্ম রয়েছে, এবং স্পেশালি এই অ্যাসিড কেন হয় না, ডিএনএর মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড। যেহেতু নিউক্লিক অ্যাসিডে ফসফরিক অ্যাসিড থাকে সেই জন্য আমরা ডিএনএকেও কি বলি? অ্যাসিড বলি। কোন অ্যাসিড থাকে? ফসফরিক অ্যাসিড, সংকেত H3PO4। ক্লিয়ার? এবার নিউক্লিক কেন বলি না, নিউক্লিয়াসে থাকে। ডিঅক্সি কেন বলি আর রাইবো কেন বলি সেটা আমাদের জানতে হবে। না, রাইবো এই কারণে বলি না, ডিএনএর একটা গঠনগত উপাদান হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা মানে 5 কার্বনযুক্ত শর্করা। শর্করা কি সেটা আমি অলরেডি কার্বোহাইড্রেট চ্যাপ্টারে পড়িয়েছি, তোমরা একবার দেখে নিও দয়া করে, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো 5 কার্বনযুক্ত শর্করা মানে এমন একটা কার্বোহাইড্রেট যেখানে 5টা কার্বন আছে। যেমন আমরা গ্লুকোজের ক্ষেত্রে কি বলি? C6H12O6, এটা হচ্ছে 6 কার্বনযুক্ত শর্করা, এখানে 5টা কার্বন নেই। কিন্তু ডিএনএতে যে পেন্টোজ শর্করাটা থাকে সেটা 5 কার্বনযুক্ত শর্করা, যেটাকে বলা হয় পেন্টোজ শর্করা, এবং সেই পেন্টোজ শর্করাটাকে বলা হয় রাইবোজ শর্করা। কি শর্করা? রাইবোজ। তাহলে ডিএনএতে যে শর্করাটা থাকে তার নাম কি? রাইবোজ শর্করা। কিন্তু ডিএনএর ক্ষেত্রে শুধু রাইবোজ বললে হবে না, তাকে বলতে হবে ডিঅক্সি রাইবোজ। হোয়াই? ভালো করে বোঝার চেষ্টা করো। না, আমি যদি একটা রাইবোজ শর্করা স্ট্রাকচার দেখাই তোমাকে, জটিল কিচ্ছু না, জাস্ট একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝো, তাহলে জটিল কিচ্ছু না। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, আর এখানে ধরো CH2OH আছে, এটা 5 নাম্বার কার্বন। তোমাকে রাসায়নিক গঠন দেখতে হবে না, তুমি আমি যেটা বলছি সেটা শুধু একটু বোঝো, ঠিক আছে? সেটা শুধু একটু বোঝো। না, এটা হচ্ছে একটা রাইবোজ শর্করার রাসায়নিক গঠন। রাইবোজ শর্করাতে আমরা যদি ডিএনএতে যে রাইবোজ শর্করাটা থাকে না, তার 2 নাম্বার যে কার্বন, সেই 2 নাম্বার কার্বনে এখানে দেখো একটা হাইড্রক্সিল গ্রুপ আমি দেখিয়েছি, এখানে হাইড্রক্সিল গ্রুপটা ডিএনএর ক্ষেত্রে মুক্ত অবস্থায় থাকে। এবার যেহেতু আমরা জানি হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে একটা হাইলি রিঅ্যাক্টিভ গ্রুপ। হাইলি রিঅ্যাক্টিভ গ্রুপ মানে সে যে কারোর সাথে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে নিতে পারে। সেই জন্য আমাদের ডিএনএ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারতো যদি এখানে হাইড্রক্সিল গ্রুপটা থাকতো। কিন্তু প্রকৃতি দেখছে আমাদের ডিএনএ তো প্রধান জেনেটিক বস্তু, ডিএনএ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই জীবের অস্তিত্বটাই বিপন্ন হয়ে যাবে। সেই জন্য এই 2 নাম্বার কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা না থেকে সেখানে অক্সিজেন গ্রুপটা যখন ডিএনএ তৈরি হয় তখনই বাদ চলে যায়। এটা করছে কে? নেচার। সেটাকে তুমি গড বলতে পারো, সেটাকে তুমি প্রকৃতি বলতে পারো, সেটাকে তুমি ইউনিভার্স বলতে পারো, ঠিক আছে? সেটা তোমার পার্সপেক্টিভ। এই হাইড্রক্সিল গ্রুপটার বাদ চলে যায়, শুধু হাইড্রক্সিল গ্রুপটা বাদ চলে যায় বলবো না, শুধু অক্সিজেন গ্রুপটা বাদ চলে যায়। শুধু থেকে যায় কে? শুধু হাইড্রোজেন গ্রুপ থেকে যায়। শুধু থেকে যায় কে? হাইড্রোজেন গ্রুপ। মানে থাকার কথা ছিল OH,
কিন্তু শুধু থাকছে এইচ। কেন না, কারণ বাকিগুলা অলরেডি মানে 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কার্বন অলরেডি বন্ধনের সঙ্গে যুক্ত, মানে কারোর না কারোর সাথে বন্ধন করছে, বন্ড ফরমেশন করছে। কিন্তু এই 2 নাম্বার কার্বনে যে হাইড্রক্সিল গ্রুপ, সে কিন্তু কারোর সাথে বন্ড ফরমেশনে অংশগ্রহণ করে না। এবার হাইড্রক্সিল গ্রুপ বন্ড করেনি, তাহলে কি যে কারোর সাথে বন্ড করতে পারে? সেই জন্য প্রকৃতি ওই হাইড্রক্সিল গ্রুপের ওটাকে বাদ দিয়ে দেয় বলে আমরা বলি ডি অক্সি। ডি মানে বাদ, অক্সি মানে অক্সিজেন। তাহলে 2 নাম্বার কার্বনের অক্সিজেন গ্রুপটা বাদ চলে যায় বলে আমরা ডিএনএকে বলি ডি অক্সি। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পারলাম কি? বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে স্যার আমি এখনও বুঝতে পারিনি। ঠিক আছে, তো এই 2 নাম্বার কার্বনে যেহেতু অক্সিজেন গ্রুপটা বাদ চলে যায়, তার জন্য এ কী করতে পারে? আর রিয়াকশন করতে পারে না। মানে যেমন ধরো তোমার যদি 5টা বন্ধু বা বান্ধবী থাকে এবং তুমি যদি মেয়ে হও, তাহলে 5 জনের মধ্যে যদি 4 জন ধরো তোমার বান্ধবী অলরেডি বন্ধনে যুক্ত, মানে রিলেশনশিপে রয়েছে, তুমি শুধু ফাঁকা রয়েছো, তাহলে সবথেকে বেশি পসিবিলিটি তুমি যে কারোর সাথে কিন্তু সেই সময় রিলেশনশিপে যেতে চাইবে। কেন না, তার কারণ তোমার 4 জন বান্ধবী অলরেডি রিলেশনশিপে রয়েছে, তোমার মনে হবে যে ওরা রিলেশনশিপে রয়েছে, আমারও যদি একটা থাকতো, মানে তোমার ওদের দেখে মনে হবে যে রিলেশনশিপে যেতে। ঠিক সেই রকম এখানেও তাই, কিন্তু ওএইচ গ্রুপটা ফাঁকা ছিল, ও যে কারোর সাথে রিয়াকশন করতে পারে, সেই জন্য ওকে কি করা হয়েছে? ওকে অক্সিজেন গ্রুপটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা ডিএনএতে যে রাইবোজ শর্করাটাকে বলি কি বলি? ডিঅক্সি বলি। তাহলে ডিএনএতে যদি বলা হয় উপস্থিত রাইবোজ শর্করাটার নাম কি? ডিঅক্সি রাইবোজ শর্করা। পেন্টোজ শর্করাটার নাম কি? ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে আমরা কথাটা বুঝে নিলাম যে ডিএনএকে আমরা কেন ডিএনএ বলছি। তার কারণ ডিঅক্সি কেন বলে বললাম, রাইবো কেন বলে বললাম, নিউক্লিক অ্যাসিড কেন বলে বললাম। এখন আমরা ডিএনএর একটু গঠনটা জেনে নেব যে অ্যাকচুয়ালি ডিএনএ দেখতে কেমন হয়। তো দেখো, ডিএনএর যে গঠন সেটা 1953 সালে 2 জন বিজ্ঞানী প্রকাশ করেন, ওয়াটসন ও ক্রিক, এবং তারা এই মডেলের জন্য কিন্তু নোবেল পুরস্কার পান। এবং যদিও এর হিস্ট্রিতে যাচ্ছি না, তিনি নাকি ওই ফ্র্যাঙ্কলিন রোজালিন্ড বলে একজন মহিলার কিন্তু প্রকাশিত কিছু মানে ডিএনএর গঠন তারা যাও মানে সামহাও কোনো রকমভাবে চুরি করেছিলেন, এরকম হেনাতেনা কিছু গল্প রয়েছে এর পিছনে, আমরা সেটাতে যাচ্ছি না। ওয়াটসন অ্যান্ড ক্রিক তারা আবিষ্কার করেন, এটাই আমরা জানি, এটাই প্রতিটা বইয়ে থাকে যে ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে এই ডিএনএর গঠন আবিষ্কার করেন। এবং সেই ডিএনএর গঠনটা কীরকম ছিল? ডিএনএর গঠনটা ছিল দ্বিতন্ত্রী বা ডাবল হেলিক্স, মানে 2টো তন্ত্রী আছে। এটা একটা তন্ত্রী, বা আমি একটা কালার ইউজ করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। 2টো যে তন্ত্রী আছে না, সেই 2টো তন্ত্রী একটু বোঝো। দ্বিতন্ত্রী কেন বলছি না, একটা তন্ত্রী ধরো এটা, আর একটা তন্ত্রী এটা, তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী। কেন দ্বিতন্ত্রী? না, 2টো স্ট্র্যান্ড আছে। স্ট্র্যান্ড মিন্স সুতোর মতো 2টো অংশ রয়েছে, এবং সেই স্ট্র্যান্ড দুটো বিপরীতমুখী। একটা 3' to 5' হলে অন্যটা 5' to 3' হবে। প্রাইম মানে কি? প্রাইম মানে কার্বন, অর্থাৎ এই 3 নাম্বার 3' বলছি, মানে এখানে একদম শেষে যে ডিঅক্সিরাইবোজ শর্করাটা আছে তার 3 নাম্বার গ্রুপটা একদম প্রথমে রয়েছে। অন্যদিকে এখানে 5' বলছি, মানে এর একদম শেষে ওই রাইবোজ শর্করাটা 5 নাম্বার কার্বনটা রয়েছে। ঠিক আছে, এটা এত ডিটেলসে তোমাকে বুঝতে পারো না, তুমি শুধু জাস্ট বোঝো যে 2টো তন্ত্রী থাকে, 2টো বিপরীতমুখী তন্ত্রী থাকে ডিএনএতে। এবং এই ডিএনএ আমরা যখন দেখি, ছবিতে দেখি এরকম কিছু রয়েছে, এবং এগুলো কি? এইগুলো হচ্ছে ডিএনএর মধ্যে থাকা কিছু নাইট্রোজেন বেস। অর্থাৎ আমরা যদি একটা ডিএনএ দেখি, ডিএনএ মানে হচ্ছে একটা দ্বিতন্ত্রী গঠন, এবং দ্বিতন্ত্রী প্যাঁচানো গঠন, প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে একটা গঠন আমরা দেখতে পাই। এখন এই ডিএনএতে কি কি রয়েছে সেটা যদি আমরা দেখি, দেখতে পাবো ডিএনএতে প্রধান 3টে জিনিস রয়েছে। কি কি না, একটা রয়েছে পেন্টোজ শর্করা, যেটা আমি আগে বললাম যে পেন্টোজ শর্করাটার নাম কি? ভেরি গুড, ডিঅক্সি রাইবোজ শর্করা। দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটা হচ্ছে N2 বেস বা ক্ষারক। ক্ষারক এর ইংরেজি হচ্ছে বেস, BASE। অন্যদিকে আরেকটি যেটা থাকে সেটা হচ্ছে H3PO4, ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা ডিএনএতে প্রধান 3টে জিনিস পাচ্ছি, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড না বলে আমরা এটাও বলতে পারি যে ফসফেট,
কারণ ফসফরিক অ্যাসিডের প্রধান যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ফসফেট পি। এই ডিএনএতে যে পেন্টোজ শর্করা থাকে, নাইট্রোজেন বেস থাকে, এই দুটোকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড। মানে ডিএনএতে উপস্থিত যে পেন্টোজ শর্করা মানে 5 কার্বনযুক্ত শর্করা এবং যে নাইট্রোজেন বেস, এদেরকে একত্রে আমরা কি বলবো? নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট যুক্ত হয় তখন তাকে আমরা বলবো নিউক্লিওটাইড। কিছুই না, জাস্ট টার্মিনোলজি ডিফারেন্সিয়েশনটা বোঝো। নিউক্লিওসাইড কি? যেখানে দুটো উপাদান রয়েছে, পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস। টাইড কি? 3টে উপাদান রয়েছে, টি ফর টাইড, টি ফর ট্রাই। ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে 3টে। তাহলে নিউক্লিওটাইডে কি কি রয়েছে? পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, ফসফেট। এই 3টেকে একত্রে আমরা বলবো নিউক্লিওটাইড। এখন আসি, এই যে নাইট্রোজেন বেস আমরা পড়লাম, এই যে নাইট্রোজেন বেস N2 বেস, এই নাইট্রোজেন বেস অ্যাকচুয়ালি 2 প্রকার। N2 বেস কত রকম পাই আমরা ডিএনএতে? 2 রকমের পাই। একটাকে বলা হয় পিউরিন বেস, আর একটিকে বলা হয় পিরিমিডিন বেস। পিউরিনে আমরা দেখতে পাবো যে অন্যরকম স্ট্রাকচার, সেটাতে 2টো বলয় থাকে। পিরিমিডিনে দেখবো জাস্ট একটা রিং লাইক স্ট্রাকচার থাকে, কিন্তু আমরা পিউরিনের স্ট্রাকচার দেখলে দেখবো 2টো রিং লাইক স্ট্রাকচার। পিরিমিডিনে দেখবো একটাই রিং লাইক স্ট্রাকচার। পিউরিন আবার 2 রকমের হয়, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটি হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিনকে এ দিয়ে প্রকাশ করা হয়, গুয়ানিনকে জি দিয়ে প্রকাশ করা হয়। অন্যদিকে পিরিমিডিন আবার 2 রকমের হয়, একটিকে বলা হয় থাইমিন বা থায়ামিন, সংক্ষেপে টি দিয়ে প্রকাশ করা হয়, এবং আরেকটিকে বলা হয় সাইটোসিন, যেটাকে ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএতে যে নাইট্রোজেন ক্ষারক থাকে সেটা 4টে থাকে। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। যার মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, থাইমিন ও সাইটোসিন হচ্ছে পিরিমিডিন বেস। এখানে দেখো যে আমরা এরকম দাগগুলো দেখি, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে, এই যে এই দাগগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তুমি ভাবো এই দুটো তন্ত্রীকে একসাথে রাখছে কে? হাইড্রোজেন বন্ধন, অসংখ্য হাইড্রোজেন বন্ধন। এবং দেখো ডিএনএর যখন আমরা প্যাঁচানো গঠন দেখতে পাচ্ছি, আমরা কিছু খাঁজও দেখতে পাই। দেখো এটা একটা খাঁজ, এগুলো খাঁজ না? যদি খাঁজটা খুব গভীর হয় তাকে বলে মেজর গ্রুভ, যদি খাঁজটা খুব মানে কি বলবো, যদি একটু অল্প খাঁজ হয়, মানে গভীরতাটা যদি কম হয়, তাকে বলে মাইনর গ্রুভ। তো এই যে ডিএনএ, এই ডিএনএর যে প্রতিটা প্যাঁচ, মানে ধরো এখান থেকে শুরু করে পুনরায় আবার এই প্যাঁচটা এখানে, মানে এইটুকু, মানে একটা পুরো প্যাঁচ, মানে আমি শুরু করছি এদিক থেকে, এইদিকে গিয়ে আবার পুনরায় যখন ফিরে আসছি, প্রতিটা, এটা হচ্ছে একটা সম্পূর্ণ প্যাঁচ, মানে একটা ডিএনএ সম্পূর্ণ প্যাঁচ মানে এতটা। কিন্তু মানে কতটা ভালো করে বোঝো, মানে এখান থেকে শুরু হলো, গেল, দিয়ে আবার আসছে, যেটা মানে এইটা পুরোটা হচ্ছে একটা প্যাঁচ। তাহলে কি ডিএনএ একটা প্যাঁচ মানে কি? মানে এখানে শুরু হচ্ছে, শুরু থেকে পুনরায় আবার যখন এইদিকে গিয়ে পুনরায় এখানে ফিরে আসছে, এখানে দেখো এই তো শুরু হচ্ছে, এখান থেকে গিয়ে পুনরায় আবার যখন ফিরে আসছে, পুরো একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং, বা আমরা বলতে পারি 3.4 ন্যানোমিটার। পরীক্ষায় কিন্তু এই তোমার দূরত্বটা অ্যামস্ট্রংয়ে দিতে পারে, ন্যানোমিটারেও দিতে পারে। ভালো করে বুঝবে, অ্যামস্ট্রংকে যদি ন্যানোমিটারে করি তাহলে একটা জাস্ট 10 দিয়ে ভাগ হবে। তাহলে 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার একটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য। অন্যদিকে ডিএনএটা কতটা মোটা, অর্থাৎ কতটা চওড়া না, 20 অ্যামস্ট্রং হচ্ছে এটা চওড়া। মানে এই যে এই দূরত্বটা কত? 20 অ্যামস্ট্রং। এই দুটো ডেটা কিন্তু খেয়াল রেখুন, একটা ডিএনএর প্রতিটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার। অন্যদিকে ডিএনএর যে চওড়া, সেই চওড়াটা হচ্ছে 20 অ্যামস্ট্রং। ক্লিয়ার? বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার আসি যে আমরা যে নাইট্রোজেন বেস পড়ছিলাম, সেই নাইট্রোজেন বেসে আমরা পড়লাম, দেখো যে পিউরিন আর পিরিমিডিন, সেটা আবার 2টো ভাগ, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এখানে পিউরিন আর পিরিমিডিন কিন্তু বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। মানে ব্যাপারটা বোঝো, এটা যদি একটা ডিএনএ হয়,
ডিএনএতে এদিকে আছে ধরো অ্যাডেনিন, এইদিকে আছে ধরো থাইমিন, এদিকে গুয়ানিন, সাইটোসিন, এরা পরস্পর কিন্তু কিছু নাইট্রোজেন বেসগুলো কিন্তু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে আমরা স্ট্র্যান্ডে দেখতে পাবো যে পিউরিনের সাথে পিরিমিডিন সর্বদা বন্ধন করবে, অর্থাৎ কখনোই একটা পিউরিন অপর একটি পিউরিনের সাথে বন্ধন হবে না। অর্থাৎ অ্যাডেনিন কখনোই গুয়ানিনকে ভালোবাসবে না, গুয়ানিন কখনোই অ্যাডেনিনকে ভালোবাসবে না। অপরদিকে থাইমিন কখনোই সাইটোসিনকে ভালোবাসবে না, সাইটোসিন কখনো থাইমিনকে ভালোবাসবে না। এটাই তো হয়, একই বাড়ির দুজন ছেলেমেয়ে নিশ্চয়ই প্রেম করে না? জেনারেলি দুটো অপর ভিন্ন বাড়ির ছেলেমেয়ের মধ্যেই প্রেম হয়। ঠিক একই রকম পিউরিন যেটা আছে অ্যাডেনিন, এ দুটো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে থাইমিনের সাথে যুক্ত হয়, দুটো হাইড্রোজেন বন্ধন কিন্তু তাদের মধ্যে থাকবে। অন্যদিকে অপর যে পিউরিন গুয়ানিন, সেটা তিনটে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সাইটোসিনের সাথে যুক্ত হয়। অর্থাৎ আমরা বলতে পারি একদিকে যদি পিউরিন থাকে অপর দিকে পিরিমিডিন থাকবে। তাহলে অ্যাডেনিন সর্বদা গুয়ানিনের সাথে অ্যাডেনিন সর্বদা থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, অপরদিকে গুয়ানিন সর্বদা তিনটে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সাইটোসিনের সাথে যুক্ত হয়। তাহলে তোমরা আমাকে বলো অ্যাডেনিনের সাথে থাইমিনের বন্ধন আর গুয়ানিনের সাথে সাইটোসিনের বন্ধনের মধ্যে কোন বন্ধনটা বেশি শক্তিশালী? 1 নম্বর বন্ধন এটা বেশি শক্তিশালী না 2 নম্বর বন্ধন এটা বেশি শক্তিশালী? আমাকে কমেন্ট করে জানাও তো যে এটা বেশি শক্তিশালী না 1 নম্বর বন্ধন যেটা অ্যাডেনিনের সাথে থাইমিন সেটা বেশি শক্তিশালী। তাহলে আমরা পেলাম কি অ্যাডেনিনের সাথে থাইমিন দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, একইভাবে গুয়ানিনের সাথে সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই যুক্ত থাকার মাধ্যমে আমরা দেখতে পাই ডিএনএর গঠনটা স্টেবল হয়, অর্থাৎ ডিএনএ যে প্যাঁচানো দ্বিতন্ত্রী গঠন সেটা কি হচ্ছে? স্টেবল হচ্ছে। কারণ এখানে দেখো ওই প্যাঁচগুলোতে কি রয়েছে, এরকম নাইট্রোজেন বেসগুলো রয়েছে পরস্পর, এবং তার ফলে ডিএনএর যে প্যাঁচানো গঠন সেটা কি হচ্ছে? স্টেবল হচ্ছে। এখানে মনে করো আমি একটা দাগ দিয়েছি মানে এমনটা নয় যে এখানে একটা হাইড্রোজেন বন্ধন আছে, এখানে একটা দাগ রয়েছে মানে এখানে গুয়ানিনের সাথে সাইটোসিন অবশ্যই তিনটে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে, এবং অ্যাডেনিনের সাথে থাইমিন বা থাইমিনের সাথে অ্যাডেনিন সর্বদা দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এবং একটা ডিএনএতে ভালো করে বুঝবে, একটা ডিএনএতে যতগুলো পিউরিন বেস থাকবে ঠিক ততগুলোই পিরিমিডিন বেস থাকবে। আর না হলে তুমি ভাবো একটা বাড়িতে একটা ছেলে আছে, তাহলে ঠিক সেরকম তার বাড়িতে একটা বউকে তো আসতে হবে, মানে ছেলে ছাড়া বউ নিশ্চয়ই কখনো চলে আসবে না, তাই না? মানে তুমি মনে করো একটা ডিএনএতে অ্যাডেনিন আছে 100টা আর থাইমিন যদি 99টা থাকে, তাহলে একটা অ্যাডেনিন বেশি হচ্ছে 99-এর সাথে 99 তো বন্ড করে যাবে, মানে 99টা অ্যাডেনিন তো থাইমিনের সাথে বন্ধন করে যাবে, কিন্তু যে লাস্ট ওয়ান পড়ে থাকবে সে কার সাথে বন্ধন করতে পারবে না। সেই জন্য ডিএনএতে যতগুলো পিউরিন থাকবে ঠিক ততগুলোই কিন্তু পিরিমিডিন থাকতে হবে। অর্থাৎ আমি বলতে পারি A+G অ্যাডেনিন প্লাস গুয়ানিন এটাই হচ্ছে পিউরিন সংখ্যা, সমানই T+C টি ফর থাইমিন প্লাস সাইটোসিন এটাই হচ্ছে পিরিমিডিন সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি যতগুলো পিউরিন থাকবে ঠিক ততগুলোই কিন্তু পিরিমিডিনও থাকতে হবে ডিএনএতে, এবং এই সূত্রটাকেই বলা হয় বিজ্ঞানী চারগাফের নাম অনুসারে চারগাফের সূত্র। তাহলে চারগাফের সূত্রটা কি? A+G সমানই হচ্ছে T+C। এটাকে আমরা অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে আমরা বলতে পারি বা A+G বাই T+C ইকুয়ালস টু 1, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা ডিএনএতে প্রধান যে নাইট্রোজেন বেস পাই 4টে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, যার মধ্যে অ্যাডেনিন সর্বদা থাইমিনের সাথে বন্ধন করে, কটা বন্ধন? 2টো হাইড্রোজেন বন্ধন, এবং গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে এই হচ্ছে একটা ডিএনএর জাস্ট স্ট্রাকচার। এখন আসি এই যে ডিএনএর যে আমরা স্ট্রাকচার পেলাম, এই যে ডিএনএটা আমরা দেখতে পেলাম, এই ডিএনএটাকে স্পেশালি বলা হয় বিডিএনএ। মানে আমাদের শরীরে যে ডিএনএটা থাকে সেটাকে বলে বিডিএনএ। অর্থাৎ আমরা বলতে পারি ডিএনএর প্রকারভেদ। আমরা যদি ডিএনএর প্রকারভেদ করি আমরা বিভিন্ন রকমের ডিএনএও কিন্তু পাই। আমরা জেনারেলি জানি যে ডিএনএর প্রকারভেদ হয় না, কিন্তু ডিএনএ বিভিন্ন রকমের হতে পারে। সেটা এডিএনএ হতে পারে, সেটা বিডিএনএ হতে পারে, সেটা সিডিএনএ হতে পারে, আর একটা সেটা জেড ডিএনএ হতে পারে। ডিডিএনএ নয়, হ্যাঁ, জেড ডিএনএ হতে পারে।
তো দেখো ব্যাপারটা কি না, আমাদের প্রত্যেকের শরীরে যে ডিএনএটা স্বাভাবিক অবস্থায় থাকে সেই ডিএনএটাকে বলা হয় বিডিএনএ, এবং এই বিডিএনএর প্রধান ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটা তোমার দক্ষিণাবর্ত হবে, অর্থাৎ যে প্যাচটা থাকবে না সেটা বাঁ দিক থেকে ডান দিকে এরকম প্যাচটা থাকবে। জেড ডিএনএতেও কিন্তু যে প্যাচটা থাকবে সেটা হবে বামাবর্ত, মানে যে প্যাচটা থাকবে ডিএনএর সেটা বাঁ দিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাঁ দিকে। আমরা যেটা বিডিএনএ পেলাম সেটা বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ দক্ষিণাবর্ত হবে। এটা যেরকম দক্ষিণাবর্ত হবে ঠিক একই রকম এডিএনএটাও দক্ষিণাবর্ত হয়, শুধুমাত্র যে জেড ডিএনএ সেটা বামাবর্ত হয়। আর সিডিএনএটা যখন আমরা কোনো আরএনএ থেকে ডিএনএ তৈরি করব তখন তাকে বলা হয় সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। এটা নিয়ে আমি আলাদা ক্লাস করব, কারণ এগুলো জটিল বিষয়। সিডিএনএ বলতে কি, জাস্ট নামটা খেয়াল রাখো। সিডিএনএ মানে যখন আমরা কোনো আরএনএ থেকে আমরা ডিএনএ বানাবো তখন সেটাকে বলা হয় সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। এখন আমি বললাম যে আমাদের প্রত্যেকের শরীরে নর্মাল যে ডিএনএটা থাকে সেটা হচ্ছে বিডিএনএ। এই বিডিএনএটা যদি কোনো কারণে শুষ্ক পরিবেশে থাকে, মানে শুষ্কতার শিকার হয়, তখন সেটা পরিবর্তিত হয় এডিএনএতে, তখন সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়, তার স্ট্রাকচারে চেঞ্জ ঘটে যায়। একই রকমভাবে বিডিএনএটা যদি অধিক লবণাক্ত পরিবেশে থাকে, অধিক লবণাক্ত পরিবেশে থাকে, তাহলে আমরা দেখব সেই বিডিএনএটা জেড ডিএনএতে রূপান্তরিত হয়েছে। মানে আমাদের শরীরে যে বা আমাদের কোষে যে ডিএনএটা থাকে সেটা বিডিএনএ, কিন্তু সিচুয়েশনে চেঞ্জ হয়ে গেলে সেই ডিএনএটা কিন্তু স্ট্রাকচারেরও চেঞ্জ হয়ে যেতে পারে, এবং তার ফলে সেটা কিন্তু এডিএনএ বা জেড ডিএনএতে রূপান্তরিত হতে পারে। এবং এছাড়াও বেশ কিছু উপাদান রয়েছে যারা আমাদের ডিএনএকে চেঞ্জ করে দিতে পারে, যেমন ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ডিএনএকে চেঞ্জ করে দিতে পারে। বেশ কিছু রাসায়নিক উপাদান আছে যারা কিন্তু আমাদের ডিএনএকে চেঞ্জ করে দেয়। আর ডিএনএর যখন কোনো একটা গঠনের চেঞ্জ হয়ে যায়, যেটা যদি হঠাৎ চেঞ্জ হয়ে গেল, স্থায়ী চেঞ্জ হয়ে গেল, তখন সেই ঘটনাটাকে বলা হয় মিউটেশন। অর্থাৎ মিউটেশন কি না, মিউটেশন হচ্ছে কোনো একটা জীবের ডিএনএর মধ্যে যদি কোনো জিনের, মানে ডিএনএর মধ্যে একটা পার্টিকুলার অংশ যদি তোমার ফর এক্সাম্পল ডিএনএতে ধরো জিসি এরকম সি জি এরকম আছে, তো এবার এই অংশটা যদি একটা নির্দিষ্ট প্রোটিন বানায়, তো তাহলে আমরা এই নির্দিষ্ট অংশটাকে বলবো একটা জিন। তাহলে জিন মানে কি না, জিন মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইডের সজ্জা। আমরা একটু আগেই পড়েছিলাম নিউক্লিওটাইড কি না, যখন নিউক্লিওসাইড প্লাস ফসফেট অর্থাৎ পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেটকে আমরা বলেছিলাম নিউক্লিওটাইড। তো এখানে তুমি বলবে শুধু তো নাইট্রোজেন বেস রয়েছে, না, নাইট্রোজেন বেসগুলো রয়েছে কোথায়? নাইট্রোজেন বেসগুলো পরস্পর যুক্ত রয়েছে তোমার পেন্টোজ শর্করা মানে ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিডের মাধ্যমে। মানে এখানে পুরো কিন্তু সব কিছুই রয়েছে, মানে স্ট্রাকচার আরও ডিটেলসে বললে বুঝতে পারবে কিনা জানি না। এটা রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, তার এখানে থাকে এরকম করে নাইট্রোজেন বেসগুলো, অ্যাডেনিন, তার সাথে যুক্ত আছে কে থাইমিন। এবার এর সাথে পরেরটা যুক্ত আছে কিসের মাধ্যমে? ফসফেটের মাধ্যমে। মানে পুরো এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু পুরো নিউক্লিওটাইড ঢুকে রয়েছে। তো এই একটা নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জা যদি একটা নির্দিষ্ট প্রোটিন বানাতে পারে, ডিএনএর একটা নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জা যদি একটা নির্দিষ্ট প্রোটিন বানাতে পারে, তখন সেই অঞ্চল বা সেই অংশটাকে বলবো আমরা একটা জিন। এবং এরকম আমাদের মানব শরীরে প্রায় 30,000 জিন রয়েছে যারা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। এবার যদি কোনো কারণে ওই জিনের মিউটেশন ঘটে যায়, মানে জিনের যে সজ্জা মানে TCGCG হঠাৎ মিউটেশন ঘটে গিয়ে এই সিটা হয়তো এইদিকে চলে গেছে, জিটা চলে এসছে এখানে, তাহলে কিন্তু মিউটেশন ঘটে যাবে, এবং মিউটেশন ঘটে গেলে কিন্তু আমাদের রোগ হতে পারে। এবং সব মিউটেশনই যে রোগ হয় এমনটাও নয়, কিছু গঠনমূলক মিউটেশনও আছে, কিছু ধ্বংসাত্মক মিউটেশনও আছে। এবং আমরা জেনারেলি মিউটেশন বলতে আমরা বুঝি খারাপটাই, যে মিউটেশন হয়ে গেছে মানে খারাপ কিছুই হয়ে গেছে। যাই হোক, মিউটেশন নিয়ে পরে একটা ক্লাসে আলোচনা করব। তো দিস ইজ অল অ্যাবাউট ডিএনএ। আমরা আজকের ক্লাসে দেখলাম যে ডিএনএ কি, ডিএনএকে কেন অ্যাসিড বলছি, ডিএনএর গঠন কি, ডিএনএর প্রকারভেদ কি, এবং সর্বোপরি ডিএনএর কাজ কি না, ডিএনএর প্রধান কাজ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। অর্থাৎ কোনো একটা জীবের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় কিন্তু তার ডিএনএর মাধ্যমেই সঞ্চারিত হবে। যখন একটা সন্তান জন্মায় তখন কিন্তু শুক্রাণু যখন কোনো ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, তখন শুক্রাণু শুধুমাত্র ডিএনএটাই কিন্তু ডিম্বাণুতে প্রবেশ করে, এবং তার ফলে পিতার বৈশিষ্ট্য কিন্তু সেই সন্তানের দেহে আমরা দেখতে পাই। সুতরাং ডিএনএ হচ্ছে একটা ভীষণ রকমের ভাইটাল পার্ট, যেটা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে, যার মাধ্যমে কিন্তু আমাদের বংশ পরম্পরার অস্তিত্ব
বজায় থাকছে। সুতরাং দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও, খারাপ লেগে থাকলে সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, আমাকে যদি সাপোর্ট করতে মন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।